আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাজেট ভাউতাবাজিতে ভরা, অভিযোগ মির্জা ফখরুলের। উন্নয়নের স্রোতে গা জ্বলছে বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। সিপিডির মতে অবাস্তব। ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড, সরকারকেই দুষলেন খুচরা বিক্রেতারা। পেঁয়াজের দামও চড়া, ভোক্তাদের অসহায়ত্ব। করোনায় বিশ্বে আরও 11,000 মৃত্যু, অর্ধেকের বেশি ভারত ও ব্রাজিলে। রাজশাহী মেডিকেলে একদিনে সর্বোচ্চ 16 প্রাণহানি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইন্টারনেট আসক্তিতে শিশু কিশোররা। এখনই রুখতে না পারলে সামনে আরও ভয়ানক পরিস্থিতির শঙ্কা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাকালে মানুষের জীবন জীবিকা স্বাভাবিক গতি ফেরানো ও বেঁচে থাকার নিশ্চয়তায় প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ। কেবল অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনের মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাউতাবাজি করা হয়েছে বলে মনে করে বিএনপি। এদিকে মহাসচিব বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হলেও এখনও তিনি পুরোপুরি সুস্থ নন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল 2021-22 অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট ঘোষণা করেন। শুক্রবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত 18 মাস যাবৎ অচল। এর মধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন চূড়ান্ত রকমের থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। এবারের এই বাজেট হচ্ছে জিডিপির মাত্র 17.46%। 2021 অর্থ বছরের জন্য মূল বাজেট ছিল 5,68,000 কোটি টাকা, যা ছিল জিডিপির 17.90%। এই হিসেবে বাজেটের প্রকৃত আকার বৃদ্ধির পরিবর্তে সংকুচিত হয়েছে। ব্যবসায়ীরা সব সুযোগ নিচ্ছে এই বাজেটের। অপ্রয়োজনীয় খাতে এডিবি বরাদ্দ কমেনি। লুটপাট ও দলীয় নেতাকর্মীদের সুবিধা দিতে এডিবি বরাদ্দ অব্যাহত রয়েছে। এমনকি 5 তারকা হোটেল নির্মাণের মতো বিলাসী প্রকল্প রয়েছে এই তালিকায়। এই বাজেট বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির 1% মধ্যেই আছে। 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 3,000 কোটি টাকা বাড়িয়ে 25,914 কোটি বরাদ্দ দেখানো হলেও সংশোধিত বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতে বৃদ্ধির পরিমাণ দাঁড়ায় মাত্র 180 কোটি টাকা। এই বাস্তবতায় স্বাস্থ্য খাত বড়ধাক্কা সামলাতে পারবে না। স্বাস্থ্য খাত জিডিপির 5% বরাদ্দ করতে হবে। এই সরকারের তো জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। সাধারণ মানুষ যারা সংখ্যায় বেশি, দিন আনে দিন খায়, তাদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্যে তারা যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতিটা বহাল থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিক মতো, সেটাই তারা করেছে। এটা তাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য নিয়ে। বাজেট প্রতিক্রিয়া শেষে এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে স্থানান্তর করে আনা হয়েছে বিশেষ কেবিনে। ইনফেকশনটাকে তারা দূর করতে সক্ষম হয়েছে এবং যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই বিশেষ কেবিনে স্থানান্তর করেছেন। এখনও তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু লাংসে এখন তার কোনো সংক্রমণ নেই বা সেই ধরনের কোনো আপনার ইনফেকশন নেই, কিন্তু হার্ট তার এখনও সমস্যা আছে আর কিডনিতেও সমস্যা আছে। ক্রিয়েটিনিনটা এখনো হাই। বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছে বিএনপি। এবং ভালনারেবল অবস্থা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বলেছি আপনাদেরকে, প্রস্তাবিত বাজেট কাঠামোর সাথে বাস্তবতার মিল নেই বলছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানটির গবেষকরা। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, গত 10 মাসের অগ্রগতি বিবেচনায় নতুন বাজেটের লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। বাজেটের ব্যবসায়ীদের নানামুখী কর ছাড় দেওয়া হলেও তা বিনিয়োগ ও কর্মসংস্থানে তেমন ভূমিকা রাখবে না, পূরণ হবে না রাজস্ব আয়ের টার্গেটও।
করোনায় মোকাবেলায় সরকারের চিন্তার সঙ্গে বাস্তব পদক্ষেপের মিল নেই। কী পরিমাণ টিকা কেনা হবে তাও স্পষ্ট নয়। তবে দেশীয় শিল্প সুরক্ষা ও ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য নেওয়া পদক্ষেপ ইতিবাচক বলে মনে করেন তারা। অসচ্ছল প্রান্তিক মানুষের জন্য সামাজিক সুরক্ষা বরাদ্দ কিছুটা বাড়লেও মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের জন্য বাজেটে কিছুই নেই। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ তেমন বাড়েনি। সিপিডির ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, সরকার স্বস্তির জায়গা থেকে বাজেট দিলেও তার ছাপ নেই। অর্থমন্ত্রীর আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন সিপিডির গবেষকরা। পরবর্তীতে কিন্তু কাঠামোগত দুর্বলতা নিয়ে বাজেটটাকে পেশ করা হয়েছে। পরবর্তীতে কিন্তু দেখা যাবে যে ওই যে অনুমিতিগুলো করা হয়েছে সেই অনুমিতিগুলো ঠিক ছিল না, যে কেবলমাত্র এআইটি অ্যান্ড ভিএটি এবং কাস্টমস ডিউটি কমিয়ে আমাদের দেশে কর্মসংস্থান বা ব্যক্তিখাতের যে বিনিয়োগ সেটার মধ্যে চাঞ্চল্য আনা যায় না। সেটা আমরা গত 5 বছর ধরে দেখছি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ব্যবসা বিনিয়োগ বান্ধব বাজেটে উন্নয়নের স্রোত দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এমনকি বিদেশ থেকে বিএনপি বাজেট নিয়ে সমালোচনা করছে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। চাঁদাবাজ, মাদকাসক্ত বিতর্কিতদের দলীয় সদস্য পদ দিলে কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত দলের সদস্য ফর্ম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ফর্ম বিতরণ অনুষ্ঠানে সদস্য করার ক্ষেত্রে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত ভূমিদস্যু এবং চিহ্নিত মাদকাসক্ত এই ধরনের লোক এবং যারা স্বাধীনতা বিরোধী অপশক্তি, এদেরকে কোনো অবস্থাতে আওয়ামী লীগের সদস্য করা যাবে না। বিতর্কিত লোকদের যদি কেউ টেনে আনেন তাহলে তাকেও কিন্তু শাস্তির আওতায়। ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতিতে এবারের বাজেট বাস্তবভিত্তিক ও জনমুখী। তা নিয়ে বিএনপির সমালোচনা অযৌক্তিক। অন্ধ বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি হচ্ছে বিএনপির বাজেট সমালোচক। তাদের বাজেট বক্তব্য, তারা ভালো কিছু চোখে দেখে না। দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখতে পায়। তারা পূর্ণিমার ঝলমলে আলোতে অমাবস্যার অন্ধকার দেখে। এই দল কখনো ভালোটা চোখে দেখে না। চোখ থাকতেও তারা হাওয়া ভবনের কালো চশমা পরে আছে। সেই জন্য প্রকৃত চিত্র তাদের কালো চশমা ধরা পড়ে না। ত্যাগী ও পরীক্ষিতদের উপনির্বাচনে মনোনয়ন দেয়া হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট ও নেত্রীর নিজস্ব টিমের রিপোর্ট প্রাধান্য পাবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। ব্যবসায়ীরা নয়, সরকারই বাড়িয়েছে ভোজ্য তেলের দাম। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, এত অল্প সময়ের এমন মূল্যবৃদ্ধির রেকর্ড এটি। পেঁয়াজের দাম এখনও চড়া। অন্য আরও কিছু পণ্যে আয়ের সঙ্গে সঙ্গতি হারিয়ে ফেলেছে ভোক্তারা। বোতলের ভোজ্য তেলের দাম রমজানের সময় প্রকারভেদে ছিল 100 থেকে 120, কখনো 130 টাকা। সরকার দাম বেঁধে দিয়েছে 153 টাকা লিটার। কিছু বাজারে এর চেয়ে কম দামে তেল বিক্রি হচ্ছে। হিসাবটা জটিল মনে হলেও খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারের চেয়ে অতিরিক্ত বেশি দামই নির্ধারণ করেছে সরকার। একসাথে 11 টাকা 12 টাকা, এটা ব্যবসায়িক জীবন আমি 22 বছর ব্যবসা করি। আমার ব্যবসায়িক জীবন আমি এরকম দেখি নাই যে একসাথে 11 টাকা সরকার এভাবে নির্ধারণ করে তেলের রেট। এটা কখনোই হয় নাই। হঠাৎই বাড়ে, ডেইলি প্রতি সপ্তাহে 2 বার বাড়ে। কমেনি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ এখনো 60 টাকা কেজি। হঠাৎ দামের ঊর্ধ্বগতির রহস্য বুঝতে পারছেন না দোকানিরাও। ভারতের পেঁয়াজ না থাকার কারণে হঠাৎ করে একটু বাড়ছে, এটা আমরাও বুঝতেছি না ভাই। এই সময় তো বাড়ার কথা না, কিন্তু হঠাৎ করে বাইরে গেছে। এগুলি আসলে ব্যবসায়ীরা জানে, যারা বড় বড় ব্যবসা করে হেরা বুঝে, আরেক দ্বারা বুঝে। আমরা তো আর খুচরা দ্বন্দ্ব অতটুকু পৌঁছতে পারি না। রাজধানীর বাজারে সবজির সরবরাহ প্রচুর। নতুন করে কাঁচা পণ্যের দাম না বাড়লেও স্বস্তি নেই ক্রেতাদের। চাল কুমড়া 30 টাকা পিস, পটল 50 টাকা কেজি, উস্তা 50 টাকা কেজি, ভেন্ডি 40, মরিচ 100 টাকা কেজি।
ধন্যবাদ 200 টাকা কেজি। আয়ের সাথে বাইরের কোনো সঙ্গতি নাই, যা আয় করি তার সাথে এই কাঁচা বাজারের মাছের এইগুলোর সাথে কোনো অ্যাডজাস্ট করতে পারতেছি না। মানে মাসে আগে 5,000 টাকায় ধরেন আমার একটা বাজেট ছিল, এখন 8,000 টাকা করতে। মাছের দাম এ সপ্তাহে নতুন করে আর বাড়েনি। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সহ করোনা ওয়ার্ডে একদিনে সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌসি জানান, মৃতদের মধ্যে রাজশাহী 6 জন, চাঁপাইনবাবগঞ্জের 9 জন ও নওগাঁর 1 জন। শুক্রবার সকাল পর্যন্ত আইসিইউতে 5 জন এবং হাসপাতালে করোনা ওয়ার্ডে আরও 11 জনের মৃত্যু হয়। এই সময়ের মধ্যে রাজশাহীতে আক্রান্ত হয়েছে 65 জন, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 32 জন। এদের মধ্যে রাজশাহীর 13, চাঁপাইনবাবগঞ্জের 15, পাবনার 3 ও নাটোরের 1 জন। বর্তমানে আইসিইউতে 12 জন সহ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে 225 জন। এদিকে সীমান্ত জেলা সাতক্ষীরায় শুক্রবার ভোর রাতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন এক নারী। জেলায় একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন 50 জন। এ নিয়ে জেলায় মোট করোনা সংক্রান্ত হয়েছেন 1748 জন। অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত আরও 32 জনের। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইন্টারনেট আসক্তি বেড়েছে শিশু কিশোরদের। তাদের ঘন্টার পর ঘন্টা কাটছে এই মাধ্যমে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইয়াবার মতো ভয়ঙ্কর এই আসক্তি। সেক্ষেত্রে বিকৃত গেমসগুলো নিষিদ্ধ করে নিরাপদ ও যৌক্তিক অ্যাপস ব্যবহারের তাগিদ দিলেন তারা। করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী ছুটির কবলে। খেলার মাঠগুলো পরিণত হয়েছে জঙ্গলে। স্কুল কলেজ বন্ধ থাকার কারণে 4 দেয়ালের মাঝে বন্দী হয়ে পড়েছে শিক্ষার্থীরা, বিশেষ করে নগর ও শহরাঞ্চলের শিশুরা। বন্দিদশা কাটাতে শিশু কিশোরদের এখন একমাত্র ভরসা ইন্টারনেট। টিভি বা মোবাইলে কাটছে তাদের দিনের বেশিরভাগ সময়। বাড়ি থেকে বেরিয়ে অন্যদের সাথে মেলামেশার সুযোগও পাচ্ছে না। টিচাররা আমাদেরকে কোড দিয়ে ওইটা দিয়ে আমরা জুম মিটিংয়ে জয়েন করে তারপরে ক্লাস করি। হ্যাঁ, ইন্টারনেটেও থাকি। কি করো ইন্টারনেটে? ইউটিউব দেখি, কোনো সময় আবার গেমসও খেলি। আমি সারাদিন খালি টিভি দেখি আর মোবাইলে কার্টুন দেখি আর গেমস খেলি। কিন্তু অনলাইন বাদ দিয়ে আগামী জীবন অচল। ইন্টারনেট থেকে দূরেও রাখা যাবে না নতুন প্রজন্মকে। সেজন্য বাবা মাকে এ বিষয়ে সন্তানের প্রতি হতে হবে বেশি যত্নবান। ইন্টারনেটের আসক্তি কিন্তু ইয়াবা বা অন্যান্য যে ড্রাগের আসক্তি তার মতোই আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে। অনলাইনকে আমরা বর্জন করব না, কিন্তু এর একটি নিরাপদ ব্যবহারকে আমরা নিশ্চিত করতে চাই। গেমও খেলবে, কিন্তু যেই গেমগুলো আসক্তি তৈরি করে সরকার প্রয়োজন বোধে সেই গেমগুলোকে নিষিদ্ধ করবে। বাবা মাদেরকে জানতে হবে তার সন্তান ইন্টারনেটে কি করছে, কোথায় যাচ্ছে। প্রযুক্তিতে বাবা মাকে দক্ষ হতে হবে। একে একে যখন সবকিছুই খুলে দেওয়া হয়েছে, তখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। কোথাও কোথাও এ দাবির প্রতি সংহতি জানিয়েছেন শিক্ষকরাও। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দুর্ঘটনার কারণে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 22 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের আনালিয়াবাড়ি এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ট্রাকটি সরাতে দীর্ঘ সময় লাগায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই রুট ব্যবহারকারী চালক ও যাত্রীরা। কাঁচামালবাহী পরিবহনগুলোও বিপাকে পড়ে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো একবার জানিয়ে। বাজেট ভাউতাবাজিতে ভরা, অভিযোগ মির্জা ফখরুলের। উন্নয়নের স্রোতে গা জ্বলছে বিএনপির, বলেছেন ওবায়দুল কাদের। সিপিডির মতে অবাস্তব। ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির রেকর্ড, সরকারকে দুষলেন খুচরা বিক্রেতারা। পেঁয়াজের দামও চড়া, ভোক্তাদের অসহায়ত্ব। করোনায় বিশ্বে আরও 11,000-এর মৃত্যু, অর্ধেকের বেশি ভারত ও ব্রাজিলে। রাজশাহী মেডিকেলে একদিনে সর্বোচ্চ 16 প্রাণহানি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ইন্টারনেট আসক্তিতে শিশু কিশোররা। এখনই রুখতে না পারলে সামনে আরও ভয়ানক পরিস্থিতির শঙ্কা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজ। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য।